আজকে তারিখ হলো ৯ জানুয়ারি আর আজ থেকে ঠিক ১০০ দিন পর হতে চলেছে ২০২৬ সালের ডাব্লিউডাব্লিউই রাসেলমেনিয়া মানে রাসেলমেনিয়া 42। তো সত্যি আর বেশি দিন বাকি নেই, দেখতে দেখতে রাসেলমেনিয়াও চলে এলো। আর মোটে ১০০ দিন বাকি, কিন্তু বেশি দিন তো আর রয়্যাল রাম্বলের জন্য বাকি নেই, কারণ রয়্যাল রাম্বল হতে চলেছে 1 ফেব্রুয়ারি, মানে ৩১শে জানুয়ারি হতে চলেছে, কিন্তু আমাদের ভারতে সেটা হতে চলেছে 1 ফেব্রুয়ারি। তো রয়্যাল রাম্বলও দেখতে গেলে আর হাতে গোনা ৩ সপ্তাহ মতো আছে। কিন্তু ব্যাপার হলো যে সৌদি আরবকে মানতে হবে, তার কারণ হচ্ছে আজ থেকে ১ মাস আগেও আমরা যদি দেখি, তাহলে যেখান থেকে রয়্যাল রাম্বল হওয়ার কথা আছে রিয়াদের, সেখানে কোনো স্টেডিয়াম ছিল না, সেখানে স্টেডিয়ামের নামে শুধু একটা ফাঁকা মাঠ ছিল। কিন্তু এই ২ মাসের মধ্যে, মানে ডিসেম্বরটা পুরো কাজ চলেছে, জানুয়ারিতেও এখন কাজ চলছে, এই ২ মাসের মধ্যে সৌদি আরব একটা পুরো গোটা স্টেডিয়াম বানিয়ে ফেললো। মানে ২ মাসের মধ্যে একটা স্টেডিয়াম তৈরি করে ফেলা চারটিখানি কথা না, কিন্তু সৌদি আরব সেটা করে দেখিয়েছে ভাই। তাই সৌদি আরবকে তো মানতেই হবে, মানে শুধুমাত্র রয়্যাল রাম্বল করবে বলে একটা পুরো গোটা স্টেডিয়াম তৈরি করে ফেলছে তারা। এখনও কাজ চলছে আর দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ শেষও হয়ে যাবে। আর স্টেডিয়ামের কাজ কমপ্লিট হলে সেখানে ডাব্লিউডাব্লিউই যাবে তাদের রয়্যাল রাম্বলের স্টেজের কাজ শুরু করতে। মানে ব্যস্ততার চরম সীমায় আছে রয়্যাল রাম্বলের জন্য। তো আশা করা যায় এত খাটনির পর এই বছরের রয়্যাল রাম্বলও আমাদের ভালো কিছুই ডেলিভার করবে। তো চ্যানেলে রয়্যাল রাম্বল রিলেটেড অনেক ভিডিও তো আসতে চলেছে, যেমন রয়্যাল রাম্বলের এন্ট্রি প্রেডিকশন, কিন্তু যেহেতু রাসেলমেনিয়াও কাছে চলে এসেছে, তাই ভাবছি রাসেলমেনিয়াকে নিয়েও একটা প্রেডিকশন ভিডিও বানিয়েই ফেলি। তো বানাবো, কিন্তু আপাতত এই ভিডিওতে কালকের স্ম্যাকডাউনের জন্য কিছু আপডেট আছে। আপডেট বলা যায় না, প্রেডিকশনও বলতে পারো, আপডেটও বলতে পারো, যেটা তোমাদের মনে হয়। তো ভিডিওটা দেখো, তোমরা বুঝে যাবে যে এটাকে কী বলা উচিত, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আসলে এটা কি ঠিক কালকের স্ম্যাকডাউন কি বলা চলে, নাকি আজ গভীর রাতের স্ম্যাকডাউনও বলা যেতে পারে? তার কারণ হচ্ছে এই যে স্ম্যাকডাউনটা হতে চলেছে সেটা তো আমেরিকা থেকে হচ্ছে না, সেটা হচ্ছে জার্মানির বার্লিন থেকে। তো সেই কারণে স্ম্যাকডাউনের টাইমিংটাও চেঞ্জ হয়েছে। আমরা যেই স্ম্যাকডাউনটাকে সকাল 6:30 থেকে দেখতে পেতাম, সেই স্ম্যাকডাউনটা হতে চলেছে আজ রাত 12:30 থেকে। মানে অ্যাকচুয়ালি ডেটটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, 10ই জানুয়ারি চলে আসছে, কিন্তু রাত্রি 12:30 থেকে যারা যারা স্ম্যাকডাউন লাইভ দেখতে চাও তারা আজকে লাইভ দেখতে পাবে, যেটা চলবে 3 ঘন্টা, মানে রাত্রি 12:30 থেকে ভোর 3:30 অবধি স্ম্যাকডাউন চলবে। তো যদি রাত জেগে স্ম্যাকডাউন দেখার ইচ্ছা থাকে, লাইভ দেখার ইচ্ছা থাকে, তাহলে সেটা করতে হবে। আর যদি সেটা না হয়, তাহলে কালকে ভোরে উঠে স্ম্যাকডাউনের হাইলাইট দেখতে পারো যখন তোমাদের ইচ্ছা। কিন্তু স্ম্যাকডাউনের কথা বলার আগে একটু কেভিন ওয়েন্সের কথা বলা যাক, কারণ অনেকেই জিজ্ঞাসা করে যে কেভিন ওয়েন্স কোথায়, আর যেহেতু রয়্যাল রাম্বল সামনে আসছে, আর রয়্যাল রাম্বলে তো অনেকেরই রিটার্নের রিউমার চলে, তো কেভিন ওয়েন্সেরও রিটার্নের রিউমার কিছু জায়গায় চলছে। তো কেভিন ওয়েন্স কি অ্যাকচুয়ালি রয়্যাল রাম্বলে আসতে পারে, চান্স কি আছে? তো দেখো, কেভিন ওয়েন্সের যেহেতু নেক ইঞ্জুরি হয়েছিল, আর নেক ইঞ্জুরি একটা বিশাল ভয়ঙ্কর ইঞ্জুরি এই রেসলিং ইন্ডাস্ট্রিতে, শুধু রেসলিং ইন্ডাস্ট্রি বলে না, অল ওভার ইন দ্য ওয়ার্ল্ড যদি কোনো অ্যাথলিটের নেক ইঞ্জুরি হয় তো সেটাকে খুব সিরিয়াস থ্রেট হিসেবেই দেখা হয়, কারণ একটা নেক ইঞ্জুরি একজন অ্যাথলিটের পুরো কেরিয়ার শেষ করে দিতে পারে। তো সেই কারণে নেক ইঞ্জুরিকে খুব সিরিয়াসলি দেখা হয়, আর এটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হয়। তো সেই কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে কেভিন ওয়েন্স যেমন আগের বছরের রাসেলমেনিয়া মিস করে দিয়েছিল, তেমন এই বছরের রাসেলমেনিয়াও মিস করতে চলেছে, কারণ কেভিন ওয়েন্সের রাসেলমেনিয়ার আগে রিটার্ন করার কোনো চান্স নেই। আর যখন রাসেলমেনিয়ার আগে রিটার্ন করার কোনো চান্স নেই, তখন বুঝতেই পারছো যে রয়্যাল রাম্বলে রিটার্ন করার তো প্রশ্নই ওঠে না। কিন্তু এবার তোমাদের যদি প্রশ্ন থাকে যে তাহলে কেভিন ওয়েন্স আসবেটা কবে, আর আমরা কেভিন ওয়েন্সকে কখন এক্সপেক্ট করতে পারি? তো দেখো, যেহেতু এটা নেক ইঞ্জুরি, তাই একদমই এক্স্যাক্ট কোনো টাইম লাইন বলা যাচ্ছে না। কিন্তু এখন যে খবরটা এসেছে যে ডাব্লিউডাব্লিউর কিছু ইন্টারনাল লোকজন এটা বিশ্বাস করছে যে যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কেভিন ওয়েন্স যদি ঠিকঠাক মতো রিকভার করতে পারে, তাহলে এই বছরের সামার আসতে আসতে আমরা কেভিন ওয়েন্সকে ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে দেখতে পেয়ে যাব। মানে ধরে রাখতে পারো এই বছরের সামার স্ল্যামের আশেপাশে কেভিন ওয়েন্সের রিটার্ন হলেও হতে পারে, যদি সে তার ইঞ্জুরি থেকে ঠিক মতো রিকভার করে উঠতে পারে। তো আর সেটা না হলে তার রিটার্ন আরও লেট হতে পারে, কিন্তু ধরা হচ্ছে এরকম যে যদি ভগবানের দয়া সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এই বছরের সামারে, মানে সামার স্ল্যামের আশেপাশে আমরা কেভিন ওয়েন্সের রিটার্ন ডাব্লিউডাব্লিউতে দেখতে পেয়ে যাব। তো আশা করা যায় সব কিছু ঠিকঠাক থাকবে, আর কেভিন ওয়েন্সের জন্য আমরা এখন শুধু প্রে করতে পারি গেট ওয়েল সুন কেভিন ওয়েন্স। আর তারপর আশা করবো এটাই যে খুব তাড়াতাড়ি সে যেন রেসলিং রিংয়ে ফিরে আসতে পারে আর আমাদের এন্টারটেন করতে পারে, কারণ অ্যাকচুয়ালি নেক ইঞ্জুরি অনেকের কেরিয়ার খেয়ে নিয়েছে। একটা এক্সাম্পল হিসেবে তোমরা বিগির কেরিয়ারই দেখে নাও, বিগিকে তো না জানি ডাব্লিউডাব্লিউ একটা পুশ দেওয়ার পুরো
পুশ দিয়েই ফেলেছিল, তাকে তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও বানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপর তার একটা নেক ইঞ্জুরি হলো। আর এখন দেখে মনে হচ্ছে সে হয়তো বাই আর ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবে বা ইনরিংয়ে কামব্যাক করলে তো সেটা খুবই ভালো, আমরা সবাই চাইবো সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর সেও রেসলিং রিংয়ে কামব্যাক করুক। কিন্তু আপাতত সবার আগে জীবন, তাই যদি তার মনে হয় যে সে তার এই নেক ইঞ্জুরির সাথে আর কম্পিট করতে পারবে না ইনরিংয়ে, তাহলে তার সেই দিকেই প্রায়োরিটাইজ করা উচিত আর তাকে তার হেলথের দিকটা আগে সামলে নেওয়া উচিত, মানে হেলথের দিকটাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত। তো সেই কারণে আমার মনে হয় যে এই নেক ইঞ্জুরিটাকে খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এবার ফিরে আসা যাক স্ম্যাকডাউনের কথায়। তো যেমন বললাম, আজকে রাত্রির মানে গভীর রাত্রির 12:30 থেকে আজকে আমরা স্ম্যাকডাউন লাইভ দেখতে পাবো, মানে আজকে না, অ্যাকচুয়ালি কালকে পড়েই যাবে। তো সেই স্ম্যাকডাউনের জন্য মেন যে জিনিসপত্রগুলোকে অ্যাডভার্টাইজ করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আজকে স্ম্যাকডাউনের নিউ কামার ট্রিক উইলিয়ামসের ইনরিং ডেবিউ হতে চলেছে এগেনস্ট দ্য লুচাডোর রে ফিনিক্স। এছাড়া আজকে আমাদের এমএফটিরা সামনাসামনি হতে চলেছে হোয়াইট সিক্সের, মানে তাদের মধ্যেও একটা ম্যাচ হতে চলেছে। এবার এই ম্যাচে দেখা যাক তাদের এই যে ফিউডটা চলছিল বা তাদের যে স্টোরি লাইনটা চলছিল এটা তার ফাইনাল ম্যাচ হতে পারে, আর এখানে কে জিতে বেরাতে পারে সেটাও দেখার বিষয় হবে। কিন্তু স্ম্যাকডাউন থেকে সবথেকে বড় যে ব্যাপারটা আজকে অ্যাডভার্টাইজড আছে সেটা হলো ড্রিউ ম্যাকইন্টায়ার ভার্সেস কোডি রোডসের ম্যাচ ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। আর এটা কোনো সাধারণ ম্যাচ হবে না, এইটা হতে চলেছে একটা 3 স্টেজেস অফ হেল ম্যাচ, মানে একটা বেস্ট অফ 3 টাইপের ম্যাচ, যেইখানে যে দুটো ম্যাচ জিতে ফেলবে সেই হয়ে যাবে ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন, বা যদি কোডি রোডস জিততে পারে তাহলে কোডি রোডস রিটেন করে নেবে তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। যার মধ্যে এই যে 3টে ম্যাচ হতে চলেছে, একটা ম্যাচের মধ্যে 3টে ম্যাচ হতে চলেছে, সেই 3টে ম্যাচের স্টিপুলেশন হচ্ছে ফার্স্ট ম্যাচটা হবে একটা নর্মাল ম্যাচ, মানে যেমন নর্মাল আমরা একটা 1-on-1 ম্যাচ দেখতে পাই দুইজন সুপারস্টারের মধ্যে, সেরকমই কোডি রোডস আর ড্রিউ ম্যাকইন্টায়ারের মধ্যে একটা নর্মাল ম্যাচ হতে চলেছে। সেকেন্ড যে ম্যাচটা হতে চলেছে সেটা হতে চলেছে একটা নো ডিসকোয়ালিফিকেশন ফলস কাউন্ট এনিওয়্যার ম্যাচ, মানে যেখানে শুধু যে রিংয়েই পিন করতে হবে এমন কোনো ব্যাপার নেই, রিং ছাড়াও রিংয়ের বাইরে যে কোনো জায়গায় পিন করা যেতে পারে। আর এমনকি সেই ম্যাচে কোনো ডিসকোয়ালিফিকেশন নেই, তাই যে কোনো ওয়েপন্সের ব্যবহারও সেই ম্যাচে লিগাল। আর থার্ড যে ম্যাচটা হতে চলেছে সেটা হতে চলেছে একটা ওল্ড স্কুল স্টিল কেজ ম্যাচ, মানে স্টিল কেজ ম্যাচের নিয়ম তো আমরা জানি যে না হয় সুপারস্টারকে পিন করতে হবে, না হয় সাবমিট করাতে হবে, আর না হলে কেজ থেকে বেরিয়ে আসতে হবে জেতার জন্য। আর এইটায় কোনো রেগুলার স্টিল কেজ থাকবে না, এটা যেহেতু ওল্ড স্কুল স্টিল কেজ বলা হচ্ছে তো সেই কারণে মনে করা হচ্ছে পুরোনো দিনে যেসব স্টিল কেজ ব্যবহার করা হতো ডাব্লিউডাব্লিউতে সেরকম কোনো স্ট্রাকচার আমরা আজকে দেখতে পেতে পারি। তো যাই হোক না কেন, ম্যাচটা তো হবে, কিন্তু এই ম্যাচটাই ড্রিউ ম্যাকইন্টায়ারের জন্য শেষ সুযোগ হতে চলেছে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ জেতার আর নিজের ডাব্লিউডাব্লিউ কেরিয়ারকে সিকিওর করার। তার কারণ হচ্ছে ড্রিউ ম্যাকইন্টায়ারের যে অরাটা ছিল না সেটা এখন একদমই নেই। ড্রিউ ম্যাকইন্টায়ারকে আমরা যে ভয়ঙ্কর রেসলার হিসেবে জানতাম, যার সামনে কিনা অনেকে আসতে ভয় পেত, যে কিনা ব্রক লেসনারকে ডিথ্রোন করেছিল রেসলমেনিয়ায়, সেই ড্রিউ ম্যাকইন্টায়ার আর বেঁচে নেই। মানে বেঁচে নেই বলাটা ভুল হবে, এখনও তার কিছু ঝলক আমরা দেখতে পাই। যেমন আগের বছর আমরা আগের বছর আমরা ড্রিউ ম্যাকইন্টায়ার ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে একটা ফিউড দেখেছিলাম, যেটা বলা যেতে পারে সেই বছরের সেরা ফিউড ছিল বা সেরা স্টোরি লাইন ছিল। তো সেরকম ড্রিউ ম্যাকইন্টায়ারকে আমরা দেখতে পাই যদি তাকে ঠিকঠাক স্টোরি লাইনে আনা হয় তো। কিন্তু এই যে কোডি রোডসের সাথে ড্রিউ ম্যাকইন্টায়ারের যে স্টোরি লাইনটা চলছে বা যে ফিউডটা চলছে বা যে রাইভেলারিটা চলছে, এইখানে আমরা দেখতে পেয়েছি যে এটা আজকের থেকে না, এটা প্রায় অক্টোবর মাস থেকেই চলে আসছে। মানে যেই সময় কোডি রোডস স্ট্রিট ফাইটার মুভির শুটিং করতে গেছিলো সেখানেও আমরা দেখেছিলাম তাকে টেলিভিশন থেকে অফ রাখার জন্য ড্রিউ ম্যাকইন্টায়ার তাকে অ্যানাউন্সার টেবিলে একটা ক্লে মোড় মেরেছিল, যেখানে অ্যানাউন্সার টেবিলের ভেতরে ঢুকে গেছিলো কোডি রোডস, আর সেখান থেকে তাকে টেলিভিশন থেকে অফ করা হয়েছিল। তারপর যখন কোডি রোডসের রিটার্নও হলো তারপরেও আমরা দেখেছি দুবার ড্রিউ ম্যাকইন্টায়ার সুযোগ পেয়েছে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য কম্পিট করার। প্রথম সুযোগটা সে পেয়েছিল রাসেল পালুজাতে, সেখানেও আমরা দেখেছিলাম কোডি রোডস ড্রিউ ম্যাকইন্টায়ারকে হারিয়ে দিয়েছিল। তারপরে আরেকটা সুযোগ সে পেয়েছিল স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে, সেখানেও আমরা দেখেছিলাম কোডি রোডস ড্রিউ ম্যাকইন্টায়ারকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নিয়েছিল। কিন্তু এইবার দেখে মনে হচ্ছে যে এবার আবার যে সুযোগটা পেয়েছে ড্রিউ ম্যাকইন্টায়ার, যেটাকে তার তৃতীয় সুযোগ বলা যেতে পারে, এইখানেও যদি ড্রিউ ম্যাকইন্টায়ার কোডি রোডসের কাছে হেরে যায় তাহলে ড্রিউ ম্যাকইন্টায়ারের আর কোনো ক্রেডিবিলিটি থাকবেই না। মানে ড্রিউ ম্যাকইন্টায়ার এমন একটা সুপারস্টার হয়ে যাবে যে সুযোগ তো পায় চ্যাম্পিয়নশিপে কম্পিট করার, কিন্তু আলটিমেটলি সে জিততে পারে না, সে চ্যাম্পিয়ন হয়ে বেরাতে পারে না। আর যেইখানে এইবার তো এই যে 3 স্টেজেস অফ হেল ম্যাচটা হতে চলেছে, এইখানে তো স্টিপুলেশনও তার চুজ করা, মানে সব কিছুই তার টার্মসে হচ্ছে, মানে তার কথা অনুযায়ী হচ্ছে। এরপরেও যদি ড্রিউ ম্যাকইন্টায়ার জিততে না পারে তাহলে আর কিছু বলার নেই, আর ড্রিউ ম্যাকইন্টায়ার পুরোপুরি
শেষ। এরপর ডাব্লিউডাব্লিউ যতই চেষ্টা করুক ড্রিউ ম্যাকেন্টায়ারকে হয়তো অন্য কোনো চ্যাম্পিয়নশিপ দিয়ে দিতে পারে, কোনো মিড কার্ড চ্যাম্পিয়নশিপ দিয়ে দিতে পারে, অন্য কোনো সুপারস্টারের এগেনস্টে জিতিয়ে দিতে পারে, কিন্তু যেই ড্রিউ ম্যাকেন্টায়ারকে আমরা চিনতাম, যে বিধ্বংসী ড্রিউ ম্যাকেন্টায়ারকে আমরা চিনতাম, সেই ড্রিউ ম্যাকেন্টায়ার আর থাকবে না। ড্রিউ ম্যাকেন্টায়ারকে আর সিরিয়াস নেওয়াই যাবে না যদি এইবারও ড্রিউ ম্যাকেন্টায়ার কোডি রোডসের কাছে 3 স্টেজেস অফ হেল ম্যাচে হেরে যায়। তো এবার ডাব্লিউডাব্লিউ ড্রিউ ম্যাকেন্টায়ারের ক্যারেক্টারকে প্রোটেক্ট করার জন্য অনেক চাল চালতে পারে, যেমন ড্রিউ ম্যাকেন্টায়ারকে হয়তো কারো ইন্টারফিয়ারেন্সের মাধ্যমে হারাতে পারে, যেটা নিয়ে একটু পরে কথা বলছি যে কার কার ইন্টারফেয়ার করার পসিবিলিটি আছে বা ইন্টারফিয়ারেন্স হওয়ার চান্স আছে। এছাড়া হয়তো এমন দেখাতে পারে যে ড্রিউ ম্যাকেন্টায়ার ক্লিন কোডি রোডসের কাছে হারলো না, কিন্তু যাই হোক না কেন যে কোনো উপায়ে যদি এইবারও তার তৃতীয় চান্সেও যদি ড্রিউ ম্যাকেন্টায়ার কোডি রোডসের কাছে হেরে যায় না, তাহলে আমার তো মনে হয় ড্রিউ ম্যাকেন্টায়ারের ডাব্লিউডাব্লিউ কেরিয়ার পুরো শেষ, মানে তার ক্রেডিবিলিটি পুরোপুরি শেষ হয়ে যাবে। আর এরপরে ড্রিউ ম্যাকেন্টায়ার আর কোনো চান্স পাবে না, আমার তো মনে হয় পাওয়া উচিতও না। মানে যেই সুপারস্টার একবার না, দুবার না, তিনবার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য সুযোগ পেয়েও ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হতে পারে না, সে আর এর পরে কোনো সুযোগ ডিজার্ভ করে বলেও আমার মনে হয় না। তাই আমি বলছি যে এইটাই হতে চলেছে ড্রিউ ম্যাকেন্টায়ারের কাছে শেষ সুযোগ, নিজের ক্যারেক্টারকে বাঁচানোর, নিজের কেরিয়ারকে বাঁচানোর, নিজের ক্রেডিবিলিটিকে বাঁচানোর, আর অবশেষে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন বা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে বেরানোর। দেখো কোডি রোডস যদি এই ম্যাচে হেরেও যায় না, কোডি রোডসের খুব একটা বেশি ক্ষতি হবে না, কারণ কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউ অলরেডি তাদের ফিউচার সুপারস্টার বা ফিউচার মেইন ইভেন্টার হিসেবে দেখছেই। মানে ফিউচার কি, এখনই কোডি রোডসকে দিয়ে মেইন ইভেন্ট করানো হচ্ছে, মানে কোডি রোডসের তো ক্রেডিবিলিটি আছেই। কোডি রোডস ড্রিউ ম্যাকেন্টায়ারের কাছে অলরেডি দুটো ম্যাচ জিতেই আছে, তো একটা ম্যাচ যদি হেরেও যায় কোডি রোডসের সেই অর্থে কোনো ক্ষতি হবে না। কিন্তু ড্রিউ ম্যাকেন্টায়ার যদি এই ম্যাচটা হারে, ড্রিউ ম্যাকেন্টায়ারের অনেক অংশে ক্ষতি হয়ে যাবে। এবার দেখো আমরা যদি টেকনিক্যালি আসি, তাহলে এই যে 3 স্টেজেস অফ হেল ম্যাচ হতে চলেছে, এই ম্যাচটায় যদি প্রথম দুটো ম্যাচেই কোনো সুপারস্টার পরপর জিতে যায়, তাহলে সে তো জিতেই গেল ম্যাচটা, মানে তখন থার্ড ম্যাচ হওয়ার আর কোনো দরকারই নেই। মানে যে স্টিল কেজ ম্যাচটার কথা বলা হচ্ছে, সেই স্টিল কেজ ম্যাচটা দরকারই পড়বে না যদি ফার্স্ট আর সেকেন্ড ম্যাচে কোনো সেম সুপারস্টার জিতে যায়। তো মানে ধরে নাও কোডি রোডস ফার্স্ট দুটো ম্যাচ জিতে গেল, বা ড্রিউ ম্যাকেন্টায়ার ফার্স্ট দুটো ম্যাচই জিতে গেল, তাহলে তো আর তৃতীয় ম্যাচটার দরকারই পড়ছে না। কিন্তু আমরা জানি এটা ডাব্লিউডাব্লিউ, আর ডাব্লিউডাব্লিউতে এইভাবে কাজ হয় না। যখন স্টিল কেজকে তোলা হচ্ছে বা স্টিল কেজকে বানানো হচ্ছে আর সেটাকে উপরে টাঙিয়ে রাখা হচ্ছে, আর যেহেতু এটা জার্মানি থেকে মানে বার্লিন থেকে স্ম্যাকডাউনটা হচ্ছে, তো স্টিল কেজ ম্যাচ আমরা দেখতে পাবো। তার মানে আমরা ধরে রাখতে পারি ফার্স্ট যে দুটো ম্যাচ হতে চলেছে সেই দুটো ম্যাচের পর রেজাল্ট 1-1 থাকবে, মানে একটা ম্যাচ ড্রিউ ম্যাকেন্টায়ার জিতবে, একটা ম্যাচ কোডি রোডস জিতবে। এবার সবার প্রথমে এই দুটো ম্যাচের কথাই বলা যাক যে এই দুটো ম্যাচের আউটকাম কী কী হতে পারে। এবার যেমন বললাম প্রথম ম্যাচটা হতে চলেছে একটা ক্লাসিক 1-on-1 ম্যাচ, মানে এই ম্যাচটা একটা নর্মাল ম্যাচ হতে চলেছে। আর যদি আমরা স্টোরি লাইনের দিকে নজর দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর আগেও দুটো যে 1-on-1 ম্যাচ হয়েছিল, সেখানে কোনো না কোনো কারণে মানে বলা যেতে পারে রেফারির ভুলের জন্য ড্রিউ ম্যাকেন্টায়ার সেই ম্যাচগুলো কোডি রোডসের কাছে হেরে গেছিল। আর ড্রিউ ম্যাকেন্টায়ার বারবার এই কথাটাই বলছে যে রেফারির দোষে ড্রিউ ম্যাকেন্টায়ারকে বারবার হারতে হচ্ছে, না হলে ড্রিউ ম্যাকেন্টায়ার 1-on-1 ম্যাচে কোডি রোডসকে যখন তখন হারিয়ে দিতে পারে। তো যদি নিজের এই কথাটাকে ড্রিউ ম্যাকেন্টায়ার প্রমাণ করতে চায়, তাহলে তার দরকার ফার্স্ট ম্যাচে, মানে যেটা একটা ক্লাসিক 1-on-1 ম্যাচ হবে, সেই ম্যাচে কোডি রোডসকে হারানো আর তার নিজের কথাটাকে প্রমাণ করা যে রেফারির যদি দোষ না থাকতো, তাহলে এর আগেও আমি যে দুটো সুযোগ পেয়েছিলাম সেই দুটো সুযোগে আমি কোডি রোডসকে হারাতে পারতাম, আর আমি সেটাকে প্রমাণ করে দেখিয়েছি। তো সেই অর্থে প্রথম ম্যাচটা ড্রিউ ম্যাকেন্টায়ারের জেতা উচিত। এবার যেমন বললাম যে ফার্স্ট ম্যাচ যদি ড্রিউ ম্যাকেন্টায়ার জিতে যায়, তাহলে চান্স এটারই বেশি আছে যে সেকেন্ড যে ম্যাচটা হতে চলেছে সেটা কোডি রোডস জিতবে। এবার সেকেন্ড ম্যাচটা হতে চলেছে একটা নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ, ফলস কাউন্ট, এনিওয়্যার ম্যাচ, মানে এইখানে শুধু রিংয়েই পিন করতে হবে এমন কোনো ব্যাপার নেই, রিংয়ের বাইরেও যে কোনো জায়গায় পিন করা যেতে পারে, যে কোনো কিছু দিয়ে মারা যেতে পারে, মানে সব রকম ওয়েপন্স লিগাল, এমনকি কেউ যদি ইন্টারফেয়ার করে সেটাও লিগাল। তো এই ম্যাচে আমরা দেখতে পেতে পারি আলটিমেটলি কোডি রোডস ড্রিউ ম্যাকেন্টায়ারকে তার লিমিট অবধি নিয়ে যেতে পারে, আর তারপর আলটিমেটলি কোনো একটা জায়গায় গিয়ে, মানে হয়তো রিং সাইডের কোনো জায়গায় বা অডিয়েন্সের মাঝে কোথাও বা ব্যাক স্টেজে কোথাও গিয়ে ড্রিউ ম্যাকেন্টায়ারকে আলটিমেটলি কোডি রোডস একটা ভয়ঙ্কর ক্রস রোডস মেরে সেইখানে পিন করে সেই ম্যাচটা জিতে যেতে পারে। আর সেখানেও যদি ড্রিউ ম্যাকেন্টায়ারের ক্যারেক্টারকে প্রোটেক্ট করতে চায় ডাব্লিউডাব্লিউ, তাহলে ডাব্লিউডাব্লিউ আমাদের দেখাতে পারে যে সেখানে কেউ একজন ইন্টারফিয়ারেন্স করলো, যেখানে সব থেকে বেশি চান্স আছে জেকব ফাটুর ইন্টারফিয়ারেন্স করার, কারণ
জেকব ফাটুকে ওই যে ব্যাক স্টেজে কেউ একজন অ্যাটাক করে পালিয়েছিল, যার পর থেকে জেকব ফাটুকে আমরা আর স্ম্যাকডাউনে দেখতে পাচ্ছি না, সেই স্টোরি লাইনটারও এখনও কোনো সুরাহা হয়নি। তো সেটা কে অ্যাটাক করেছিল জেকব ফাটুকে, সব থেকে বেশি সন্দেহ তো ড্রিউ ম্যাকিন্টায়ারের দিকেই যাচ্ছিল। তো জেকব ফাটুও যদি সেটাই মনে করে থাকে, বা জেকব ফাটুকে কে অ্যাটাক করেছে, জেকব ফাটু তো তাকে দেখেইছে, সেটা যদি সত্যি ড্রিউ ম্যাকিন্টায়ার হয়ে থাকে, তাহলে এই ম্যাচে চান্স আছে যে জেকব ফাটুও ইন্টারফেয়ার করবে আর জেকব ফাটু ড্রিউ ম্যাকিন্টায়ারকে অ্যাটাক করে দেবে, যেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের কোডি রোডস ড্রিউ ম্যাকিন্টায়ারকে এই ফলস কাউন্ট এনিওয়্যার ম্যাচে হারিয়ে দেবে। তো এইভাবে স্কোর 1-1 হয়ে যেতে পারে, মানে কারো ইন্টারফেয়ারেন্স ধরুন বা কোডি রোডস কোনোভাবে ড্রিউ ম্যাকিন্টায়ারকে সেকেন্ড ম্যাচে হারিয়ে দিল। তো এইটা একটা ওভারকাম হতে পারে ফার্স্ট দুটো ম্যাচের। এবার আমরা যদি এর ঠিক উল্টোটা দেখি, মানে ধরে নাও ফার্স্ট যে নর্মাল ম্যাচটা হবে, সেই নর্মাল ম্যাচে আমরা দেখতে পেলাম আবার কোডি রোডসের কাছে ড্রিউ ম্যাকিন্টায়ার হেরে গেল। তো তারপর ড্রিউ ম্যাকিন্টায়ারের কাছে একটা সুযোগ থাকবে ফলস কাউন্ট এনিওয়্যার ম্যাচে কোডি রোডসকে হারানোর। আর যেহেতু এখানে সব রকম ওয়েপন্স লিগাল, তাই ড্রিউ ম্যাকিন্টায়ার এখানে নিজের লিমিটকে পুশ করতে পারে। নিজের লিমিটকে পুশ করে ড্রিউ ম্যাকিন্টায়ার কোডি রোডসকে ভয়ঙ্কর কোনো কিছু দিয়ে অ্যাটাক করতে পারে, যেটা হয়তো মানে কোডি রোডসের কেরিয়ারও শেষ করে দিতে পারে, মানে এমন একটা স্টোরি লাইনে দেখানো যেতে পারে। সেইভাবে সেরকম ভয়ঙ্কর অ্যাটাকের পরে কোডি রোডসকে পুরো শেষ করে দিয়ে ড্রিউ ম্যাকিন্টায়ার এই ম্যাচটা জিতে যেতে পারে। মানে যেহেতু এটা ফলস কাউন্ট এনিওয়্যার নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ, তাই এরকম ভয়ঙ্কর কোনো অ্যাটাক করে ড্রিউ ম্যাকিন্টায়ার এই ম্যাচে কোডি রোডসকে হারিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে কি হলো, নর্মাল ম্যাচটা কোডি রোডস জিতে গেল আর এই ফলস কাউন্ট এনিওয়্যার ম্যাচটা ড্রিউ ম্যাকিন্টায়ার জিতে গেল। সেক্ষেত্রেও স্কোর 1-1ই থাকলো। মানে আমি তোমাদেরকে দুটো সিনারিওই বলে দিলাম যে কীভাবে ফার্স্ট দুটো ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, স্কোর আলটিমেটলি 1-1ই থাকছে। কিন্তু এবার চলে আসা যাক আমাদের মেন ম্যাচে, যেটা হবে ডিসাইডার ম্যাচ, মানে আমাদের থার্ড ম্যাচ, একটা ওল্ড স্কুল স্টিল কেজ ম্যাচ। এবার যেমন বললাম যে স্টিল কেজের তো নিয়ম আমরা জানি, স্টিল কেজে না হয় তোমার অপোনেন্টকে পিন করতে হবে, না হয় সাবমিট করাতে হবে, না হলে আর একটা উপায় আছে, যেটা হচ্ছে স্টিল কেজ থেকে পালিয়ে বেরিয়ে গিয়েও এই ম্যাচটা জিতে যাওয়া যেতে পারে। তো এবার আমরা যদি ফার্স্ট মানে আউটকামটাই আসি, যেটা আমি প্রথমে বলেছিলাম, সেটাই আমরা কি দেখতে পেয়েছিলাম, যে নর্মাল ম্যাচটা ড্রিউ ম্যাকিন্টায়ার জিতেছিল আর ফলস কাউন্ট এনিওয়্যার ম্যাচটা কোডি রোডস জিতেছিল। এবার এক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউই কাকে জেতাতে চাইছে। এবার এই ক্ষেত্রে যদি ডাব্লিউডাব্লিউ সত্যিই কোডি রোডসকে দিয়ে চ্যাম্পিয়নশিপ রিটেন করাতে চায়, তাহলে তো আমরা দেখতে পাবো যে কোডি রোডসই স্টিল কেজ ম্যাচটা জিততে চলেছে। এবার এক্ষেত্রে যদি ড্রিউ ম্যাকিন্টায়ারের ক্যারেক্টারকে প্রোটেক্ট করতে হয়, তাহলে সব থেকে বেশি যেটা ডাব্লিউডাব্লিউ করতে পারে সেটা হলো কোডি রোডস আলটিমেটলি দেখতে পাবে যে ড্রিউ ম্যাকিন্টায়ারকে কোনোভাবে সে পিন বা সাবমিট করাতে পারছে না, কিন্তু নিজের টাইটেল রিটেন করার জন্য কোডি রোডস স্টিল কেজ চড়ে স্টিল কেজের বাইরে বেরিয়ে গেল বা কোনোভাবে স্টিল কেজ থেকে এসকেপ করে নিল। আর এইভাবে কোডি রোডস 3 স্টেজেস অফ হেল ম্যাচে দুটো ম্যাচ জিতে নিজের টাইটেল রিটেন করে নিল। এইভাবে সব থেকে ভালো উপায় কোডি রোডসকে দিয়ে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ রিটেন করিয়ে নিতে পারে। আর যেমন বললাম, এখানে হয়তো ড্রিউ ম্যাকিন্টায়ারকে তারা খুব একটা উইক দেখাতে চাইছে না, কিন্তু তবু যদি ড্রিউ ম্যাকিন্টায়ার এই ম্যাচে হেরে যায়, তাহলে আমি যেমন বলছি যে ড্রিউ ম্যাকিন্টায়ারের আর কোনো চান্স নেই, ক্রেডিবিলিটি এনিওয়ে শেষ হয়েই যাবে। কিন্তু যদি এইখানে ডাব্লিউডাব্লিউই ড্রিউ ম্যাকিন্টায়ারকে চ্যাম্পিয়ন বানাতে চায়, তাহলে এক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ কী করতে পারে? তাহলে এক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ করতে পারে যে এক্ষেত্রে ড্রিউ ম্যাকিন্টায়ার যেহেতু হিল, তাই ড্রিউ ম্যাকিন্টায়ারও কোডি রোডসকে তার লিমিট অবধি নিয়ে যাবে। আর যদি আমরা সেকেন্ড আউটকামটার কথা ভাবি, যেখানে আমি বলেছিলাম যে ফার্স্ট ম্যাচটা কোডি রোডস জিতবে আর সেকেন্ড ম্যাচটা ড্রিউ ম্যাকিন্টায়ার জিতবে কোনো ভয়ঙ্কর কোনো কিছু দিয়ে কোডি রোডসকে অ্যাটাক করে, তো যদি সেটাই হয়, তাহলে যখন স্টিল কেজ ম্যাচটা শুরু হবে তখন কোডি রোডস তার 100%-এ থাকবে না। তো কোডি রোডসের অবস্থা আগে থেকেই খারাপ ছিল, এবার কোডি রোডসের অবস্থাকে ড্রিউ ম্যাকিন্টায়ার আরও বেশি খারাপ করে দেবে। আর যখন কোডি রোডস আর নড়তে চড়তে পারবে না, তখন সে তাকে পিন করার চেষ্টা করবে, কিন্তু সেখান থেকে কোডি রোডস কোনোভাবে কিক আউট করবে। তো আলটিমেটলি ড্রিউ ম্যাকিন্টায়ার তাকে অ্যাটাক করে যখন দেখবে যে কোডি রোডস কোনোভাবেই হার মানতে রাজি নয়, তো ড্রিউ ম্যাকিন্টায়ার যেহেতু হিল, তাই ড্রিউ ম্যাকিন্টায়ার তার হিল ট্যাকটিক্স ইউজ করে কেজ থেকে এসকেপ করবে, এসকেপ করে এই ম্যাচটা জিতে যাবে আর হয়ে যাবে আমাদের ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। তো এই একটা জিনিস হতে পারে, এই একটা আউটকাম হতে পারে। কিন্তু আবারও বললাম, এবার যদি আমরা এই সেকেন্ড আউটকামটাকেই দেখি, তাহলে এই সেকেন্ড আউটকামে তো সেকেন্ড ম্যাচটা মানে যে ফলস কাউন্ট এনিওয়্যার ম্যাচটা হচ্ছে, সেটা তো ড্রিউ ম্যাকিন্টায়ার জিতছে, মানে সেখানে জেকব ফাটুর ইন্টারফিয়ারেন্স হচ্ছে না। তো সেক্ষেত্রে এবার যদি এই মানে সেকেন্ড আউটকামটার উপর বেস করে ডাব্লিউডাব্লিউই এখানে কোডি রোডসকে দিয়ে রিটেন করাতে চায়, তাহলে হয়তো আমরা দেখতে পেতে পারি যে জেকব ফাটু ওইখানে তো ইন্টারফেয়ার করলো না, সেক্ষেত্রে তাহলে এবার স্টিল কেজ ম্যাচে জেকব ফাটুর ইন্টারফিয়ারেন্স হতে পারে, আর জেকব ফাটু এসে স্টিল কেজের ভেতরে ঢুকে ড্রিউ ম্যাকিন্টায়ারকে অ্যাটাক করতে পারে, যার ফলে তার উপর ডিস্ট্র্যাক্টেড হয়ে বা তার অ্যাটাকের জন্য
ড্রু ম্যাকইন্টায়ার এই ম্যাচটা কোডি রোডসের কাছে হেরে যেতে পারে, আর কোডি রোডস তার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নিতে পারে, আর ওই দিক থেকে জেকব ফাটু আর ড্রু ম্যাকইন্টায়ারের ফিউড কন্টিনিউ হতে পারে পরবর্তীকালে। তো এই একটা আউটকাম আছে, যদি আমরা মানে এই একটা ব্যাপার ঘটতে পারে যদি আমরা সেকেন্ড আউটকামটাকে মাথায় রেখে এই ম্যাচের রেজাল্ট বের করে কোডি রোডসকে দিয়ে রিটার্ন করাতে চাই। কিন্তু এবার আরেকটা ব্যাপারও হতে পারে, সেটা হচ্ছে যদি এই ম্যাচে আরেকটা উপায় ড্রু ম্যাকইন্টায়ারকে চ্যাম্পিয়ন বানাতে চায় ডাব্লিউডাব্লিউ, তাহলে সেই কারণে আমরা একটা শকিং জিনিস দেখতে পেতে পারি, যেটা হচ্ছে র্যান্ডি অর্টনের অ্যাট্যাক। এবার র্যান্ডি অর্টন যদি কোনোভাবে এই ম্যাচটায় ইনভলভ হয়, আর র্যান্ডি অর্টন যদি কোনোভাবে কোডি রোডসের উপর অ্যাটাক করে তার হিল টার্ন করে, যেটার স্পেকুলেশন অনেকদিন ধরেই চলছে, তাহলে সেক্ষেত্রেও আমরা দেখতে পেতে পারি যে ড্রু ম্যাকইন্টায়ার সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কোডি রোডসকে হারিয়ে ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় এই ব্যাপারটা ঘটার চান্স খুবই কম, আর এই ব্যাপারটা ঘটবে না। কেন আমার এরকম মনে হচ্ছে, কারণ দেখো, প্রথম কথা হচ্ছে র্যান্ডি অর্টনের রিটার্নের পর আমরা দেখেছি যে র্যান্ডি অর্টনের টার্গেট কিন্তু কোডি রোডস না। র্যান্ডি অর্টন কোডি রোডসকে মুখের উপরই বলে দিয়েছে যে যদি তুই ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে তোর চ্যাম্পিয়নশিপ রিটার্ন করতে পারিস, আমি তোর চ্যাম্পিয়নশিপের জন্য আসছি। মানে র্যান্ডি অর্টনের নজর আছে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপে। তো যদি সেটাই হয়, তাহলে র্যান্ডি অর্টন যদি কোডি রোডসকে কনফ্রন্ট করেও, তো সেটা ম্যাচের পরে করবে যখন কোডি রোডস জিতে যাবে, কারণ তার তো আলটিমেট এম হচ্ছে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। কোডি রোডস তো তার টার্গেটে নেই, তো বেকার কেন কোডি রোডসকে অ্যাটাক করে কোডি রোডসকে হারাতে যাবে, তারপর মানে কোনো চ্যাম্পিয়নশিপ ছাড়া তাদের মধ্যে ফিউড আমরা দেখতে পাবো। তো এরকম কেন করতে যাবে র্যান্ডি অর্টন? তো এটার কোনো সেন্স হচ্ছে না। তো র্যান্ডি অর্টন বেকার হিল টার্ন করে কী বা করবে যেখানে চ্যাম্পিয়নশিপ ইনভলভ হবে না। এবার আমরা যদি একবারের জন্য মেনে নিই যে ঠিক আছে, র্যান্ডি অর্টন কোডি রোডসকে অ্যাটাক তো করলো, কিন্তু এরপর তার ফিউড ড্রু ম্যাকইন্টায়ারের সাথে কন্টিনিউ হবে, তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? র্যান্ডি অর্টনেরও হিল টার্ন হয়ে গেল, ওই দিক থেকে ড্রু ম্যাকইন্টায়ার তো আমাদের হিলই, তো হিল ভার্সেস হিলের রাইভেলারি ডাব্লিউডাব্লিউ দেখাবে, সেটারও চান্স খুব কম। তাই আমার মনে হয় না যে অন্তত এই ম্যাচে র্যান্ডি অর্টন তার হিল টার্ন করতে চলেছে বলে। তাদের মধ্যে কোনো স্টোরি দেখাতে হলেও সেটা পরবর্তীকালে দেখাতে পারে, কিন্তু এই মুহূর্তে যেমন বললাম এই ম্যাচে আমার কোনো সেন্স আমি দেখতে পাচ্ছি না র্যান্ডি অর্টনের হিল টার্ন করার। সেটা খুবই একটা ননসেন্স বুকিং হয়ে যাবে যদি কোনো স্টোরি সেইভাবে না থাকে। এক হতে পারে হিল টার্ন করতে পারে র্যান্ডি অর্টন, কিন্তু সেটা ম্যাচের পর যখন কোডি রোডস তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নেবে, সেক্ষেত্রে র্যান্ডি অর্টন যদি এসে কোডি রোডসকে অ্যাটাক করে সেটা মানা যেতে পারে। কিন্তু ম্যাচের মাঝখানে বেকার কোডি রোডসকে চ্যাম্পিয়নশিপ কস্ট করিয়ে তারপর তার সাথে ফিউড করার, যেখানে কিনা চ্যাম্পিয়নশিপ ইনভলভই থাকবে না, সেটার আমি কোনো মানে খুঁজে পাচ্ছি না। তো এই কিছু আউটকাম কালকের এই 3 স্টেজেস অফ হেল ম্যাচ থেকে আমরা দেখতে পেতে পারি। কিন্তু মুদ্রা কথা হচ্ছে এটাই যে এই ম্যাচে ড্রু ম্যাকইন্টায়ারের জেতা দরকার। এবার ড্রু ম্যাকইন্টায়ার যদি এইবারও এই চান্সও কোডি রোডসকে হারাতে না পারে, আমার মনে হয় না ড্রু ম্যাকইন্টায়ারের আর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য যাওয়া দরকার। সে যেমন মিড কার্ডে পড়ে আছে, তেমনই মিড কার্ডে পড়ে থাক, সে সেটা ডিজার্ভও করে। আর যদি অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ কোডি রোডসকে রেসলমেনিয়া অবধি চ্যাম্পিয়ন হিসেবে নিয়ে যেতে চায়, তাহলে আর কী বা করার আছে? ড্রু ম্যাকইন্টায়ারকে আবার বলির বাখরা হতেই হবে, আর ড্রু ম্যাকইন্টায়ারকে এই ম্যাচটা হারতেই হবে। কিন্তু আমি তাও বলবো যে যদি কোডি রোডসকেও রেসলমেনিয়াতে চ্যাম্পিয়ন অবধি নিয়ে যেতে হয়, তবু ডাব্লিউডাব্লিউর কাছে উপায় আছে অন্তত ড্রু ম্যাকইন্টায়ারের ক্যারেক্টারটাকে বাঁচানোর জন্য, তার অরাটাকে প্রোটেক্ট করার জন্য এই ম্যাচে ড্রু ম্যাকইন্টায়ারকে জিতিয়ে দিক। তারপরেও এখনও ডাব্লিউডাব্লিউর কাছে অনেক সময় আছে। রয়্যাল রাম্বলের আগে একটা স্যাটারডে নাইটস মেন ইভেন্ট আছে, তাছাড়া রয়্যাল রাম্বল পড়ে আছে, এলিমিনেশন চেম্বার পড়ে আছে, সেখানে আবার তাদের মধ্যে আর একটা ম্যাচ করিয়ে দিক। সেই ম্যাচে না হয় আবার কোডি রোডস তার চ্যাম্পিয়নশিপ কোনোভাবে আবার রিগেন করে নেবে বা আবার পেয়ে যাবে, আবার চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো সেক্ষেত্রেও তো কোডি রোডস চ্যাম্পিয়ন হিসেবেই রেসলমেনিয়ায় যাচ্ছে। হ্যাঁ, একটু মানে হইচই পড়ে যাবে সেক্ষেত্রে, মানে একটু চ্যাম্পিয়নশিপ এইদিক ওইদিক বেশি হয়ে যাবে, কিন্তু তবু এইভাবে ড্রু ম্যাকইন্টায়ারের ক্যারেক্টারটাকে তো প্রোটেক্ট করা যেতে পারে যদি একান্ত কোডি রোডসকে চ্যাম্পিয়ন হিসেবে রেসলমেনিয়ায় নিয়ে যেতে হয় তাহলে। আর না হলে ড্রু ম্যাকইন্টায়ারকে চ্যাম্পিয়ন করে ড্রু ম্যাকইন্টায়ারকেই চ্যাম্পিয়ন হিসেবে রেসলমেনিয়ায় নিয়ে যাক, কারণ ড্রু ম্যাকইন্টায়ার তো কোনো ছোটোখাটো সুপারস্টার না। তো আমার মনে হয় এই ম্যাচে অন্তত ড্রু ম্যাকইন্টায়ারের জেতা উচিত, আর ড্রু ম্যাকইন্টায়ারের কোডি রোডসকে ডিথ্রোন করা উচিত। তো আমি তো এই ম্যাচে পুরোপুরি ড্রু ম্যাকইন্টায়ারের দিকেই থাকছি। এবার তোমরা বলো যে তোমরা এই ম্যাচে কাকে সাপোর্ট করতে চলেছো, তোমরা কোন টিমে আছো, টিম কোডি নাকি টিম ড্রু ম্যাকইন্টায়ার? তো অবশ্যই সেটা বলো কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই সেটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে হাইপ করে দিও। তাহলে স্ম্যাকডাউন দেখতে থাকো। লাইভ দেখতে হলে আজকে রাত তোমাদের জাগতে হবে, আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।